ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। হিজবুল্লাহ সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরপর জানাবো হামাসকে সহায়তা, 3 দেশের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের আদালতে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের শর্তে হাজার হাজার কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইউক্রেন। ফ্রান্সে প্রথম দফা সংসদ নির্বাচন, সরাসরি ম্যাক্রো দল, কট্টরপন্থীদের বড় জয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইমরান খানকে স্বৈরাচারীভাবে বন্দী করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বলছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হিজবুল্লাহ সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে সর্বাত্মক শুরু করার হুমকি দেওয়ার পর হিজবুল্লাহ সামরিক শক্তিকে অবগত ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবানন হিজবুল্লাহর হুঁশিয়ারি, হিজবুল্লাহর দিকে আরব লীগে প্রত্যাবর্তন, লেবাননের প্রতিরোধ আন্দোলন কর্তৃক ইহুদিবাদীদের যুদ্ধ সরঞ্জাম ধ্বংস সহ হিজবুল্লাহ সংক্রান্ত কয়েকটি খবরের দিকে পার্সটুডের পাঠকেরা দৃষ্টি করছেন। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবানন হিজবুল্লাহর হুঁশিয়ারি দিয়েছেন। হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাইম কাশ ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় দিয়েছেন। তিনি লেবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মূর্খ আচরণের ব্যাপারে তেলকে হুঁশিয়ার করে দিয়ে বলছেন, ইহুদিবাদীরা যুদ্ধের বিস্তৃতি চাইলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাঁত ভাঙা জবাব পাবে। বিশ্বের 5 বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে হিজবুল্লাহ, বলছেন জেনোসাইড। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তির কথা অকপট স্বীকার করেছেন ইসরায়েলের রিজার্ভ ফোর্স জেনারেল রাজাম আমিনাক। তিনি বলেছেন, ক্ষেপণ সংখ্যার দিক দিয়ে হিজবুল্লাহ এখন বিশ্বের 5ম বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের হিব্রু ভাষা দৈনিক ইয়েদিওয়াত আহরোনাত এক সংবাদ বলেছে, ইহুদিবাদী সেনা ও রাজনৈতিক কর্তৃত্ব ব্যক্তিরা মনে করছেন, ইসরায়েল যদি এখনই গাজার সর্বদক্ষিণে শহর রাফা থেকে সেনা প্রত্যাহার করে, তাহলে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধ এড়ানো সম্ভব। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জাম করেছে হিজবুল। আন নাসরা বার্তা সংস্থা জানিয়েছে, লেবানন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর সীমান্তে সর্বসাম্প্রতিক অভিযানের খবর প্রকাশ করেছে। প্রতিরোধ সংগঠনটি বলেছে, তাদের যোদ্ধারা লেবানন সীমান্তবর্তী এলাকায় স্থাপিত ইসরায়েলের 2টি যুদ্ধ সরঞ্জাম ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দিয়েছে। হামাসকে সহায়তা, 3 দেশের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের আদালতে। ফিলিস্তিনি গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত সহায়তা প্রদানের অভিযোগে 3 দেশের বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ফেডারেলতে। দেশ 3টি হল ইরান, সিরিয়া এবং উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইসরায়েলপন্থী সংস্থা অ্যান্টি ডিফেকশন মিল লীগ এটিএল গতকাল বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলার এজাহারে বলা হয়েছে, বছরের পর বছর ধরে হামাসকে আর্থিক, সামরিক এবং কৌশলগত সহায়তা দিয়ে আসছে এই 3 দেশ। মামলা করার পর একটি বিবৃতিতে এটিএল নির্বাহী জোনাথন গ্রিনবার্ড এক বিবৃতি বলেছেন, ইহুদি বিদ্বেষ এবং সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান। দেশটির সরকারের প্রত্যক্ষ মদতে ছড়ানো বিশ্বজুড়ে ইহুদিদের প্রতি ঘৃণামূলক মনোভাব এবং সন্ত্রাস, আর এক্ষেত্রে বিশ্বস্ত বন্ধুর মতো ইরানের পাশে রয়েছে সিরিয়া ও উত্তর কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার পর থেকে এ পর্যন্ত ইহুদিদের লক্ষ্য করে যত হামলা হয়েছে, প্রতিটির পেছনে এই 3 দেশের মদত ছিল। মামলায় এই 3 দেশের কাছে মোট $400 কোটি ক্ষতিপূরণ দাবি করেছে এটিএল। মামলার পর এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু কি মন্তব্য করতে 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতিরিক্ত হামলার পর এই গোষ্ঠীটিকে চিরতরে নিষ্ক্রিয় করতে ওই থেকেই গাজা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সে অভিযান এখনো চলছে। 7 অক্টোবরে হামলায় হামাস যোদ্ধাদের নির্বিচার গুলি নিহত হয়েছিলেন 1200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। ওদিকে ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় 38,000। নিহতের সংখ্যায় 56% নারী এবং শিশু। তবে শত শত হামাস যোদ্ধাও নিহত হয়েছেন এই অভিযানে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, গোষ্ঠীর সামরিক শক্তি অর্ধেকে নিচ্ছে। 2017 সাল থেকে গাজায় ক্ষমতাসীন হামাস মতাদর্শগতভাবে ইসরায়েল রাষ্ট্র ধ্বংসের পথে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের শর্তে হাজার হাজার কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়াইয়ের শর্তে হাজার হাজার কারাবন্দীকে মুক্তি দিয়ে যাচ্ছে ইউক্রেন। ইতিমধ্যেই পূর্ব ইউক্রেন একটি কারাগার থেকে কারাবন্দীদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে তীব্র সেনা মোকাবেলায় পদক্ষেপ মার্কিন বার্তা এপি জানিয়েছে। যুদ্ধক্ষেত্রে সেনা সংকট মোকাবেলায় সেনা নিয়োগের শর্ত শিথিল করেছে ইউক্রেন। এর অংশ হিসেবে কারাবন্দীদের প্রথমবারের সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া আছে। ইউক্রেনের উপ আইনমন্ত্রী ওলেনা ভিসকোটাস্কা বলেছেন, গত মাসে
মাসে বিতর্কিত এক সেনা সদস্যের প্রস্তাব পার্লামেন্টে অনুমোদনের পর ৩,০০০ বেশি বন্দী পেরোলে পেয়েছে তাদের সামরিক ইউনিটে নিয়োগ দেওয়া হচ্ছে। দেশের আইন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রায় ২৭,০০০কে যুদ্ধ শর্তে পেরোলে মুক্তি দিতে পারে। ইউরোপীয় ইউনিয়নের কাছে পাঠানো সরকারের পরিসংখ্যান অনুসারে দেশটিতে প্রায় ৪২,০০০ বন্দী রয়েছেন। এই উদ্যোগে আওতায় সাক্ষাৎকার ও চিকিৎসা পরীক্ষা এবং সাজা পর্যালোচনার পর শর্ত সাপেক্ষে পেরোলে মুক্তি দেওয়া হচ্ছে। ধর্ষণ, যৌন হামলা, ২ বা ততোধিক ব্যক্তিকে হত্যা ও ইউক্রেনের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধকারীরা যোগ্য বিবেচিত হবে। লড়াইয়ের জন্য নির্বাচিত হলে পেরোলে মুক্তিপ্রাপ্তদের প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয়। সেখানে অস্ত্র পরিচালনা ও লড়াইয়ের মৌলিক বিষয়গুলো শেখানো হয়। কোনো ইউনিটে যোগ দেওয়ার পর প্রশিক্ষণ শেষ হয় না। পিসকাটস্কি বলেন, অনেকে বীর হিসেবে বাড়ি ফিরতে চায়, কারাগার থেকে নয়। এটি তাদের জন্য অনুপ্রেরণা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়াই আগ্রহী ২৭ বছর বয়সী অ্যানসার্ন ভলভাস ডাকাতির অভিযোগে ২ বছরের কারাদণ্ড ভোগ করা এই যুবক বলেছেন, এখানে বসে থাকা বোকামি কিছু করার সুযোগ আসছে এবং আমি করতে চাই। অনেক বন্দী নিরাপত্তা কারণে শুধু প্রথম নাম বা ডাকনাম প্রকাশে আগ্রহী। ৩০ বছর বয়সী আরেক বন্দী ভ্লাদিমির বলেছেন, ১ বছর পর সাজা হলে স্বেচ্ছাসেবী হতে চান, কিন্তু এখন নয়, কারণ পেরোলে মুক্তির কর্মসূচিতে কার্যযোগ্য বাড়িতে যাওয়ার মতো ছুটির দিনের সুযোগ। পিসকাটস্কা বলেছেন, সামরিক পেরোল কর্মসূচিতে ও যোগদানে আগ্রহীদের সংখ্যা তাদের প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে। এর মাধ্যমে ৫,০০০ বেশি যোদ্ধা পাওয়া যেতে পারে। ফ্রান্সে প্রথম দফা সংসদ নির্বাচন, ধরাশয়ী ম্যাক্রোর দল, কট্টরপন্থীদের বড় জয়। ফ্রান্সের সংসদের নির্বাচনের প্রথম রাউন্ডে মেরিন লেপেনের নেতৃত্বাধীন অতি কট্টরপন্থী ন্যাশনাল র্যালি দলটি বড় জয় পেতে যাচ্ছে। প্রাথমিক প্রাক্কলন দেখা যাচ্ছে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর দল ভোটে তৃতীয় স্থানে যাচ্ছে। খবর বিবিসি, এনএন এবং এএপি এর। আইপিওএস এর প্রাথমিক প্রাক্কলনে আরএন এর নেতৃত্বে কট্টরপন্থী জোট ৩৪% ভোট পেয়ে প্রথম স্থান, বামপন্থী জোট ২৮.১% ভোট পেয়ে দ্বিতীয় স্থান এবং ম্যাক্রোর দল ২০.৩% ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। নির্বাচনে ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভোট পড়েছে বেশি। এতে মনে হচ্ছে আগামী রবিবার জাতীয় এবং দ্বিতীয় রাউন্ডের ভোটের পর ৫৭৭ আসনের জাতীয় পরিষদে আরএনএ ২৩০ থেকে ২৮০ আসন জয়লাভ করবে। নিরঙ্কুশ সংঘর্ষতার জন্য প্রয়োজন সম্প্রতি গঠিত বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট ১২৫ থেকে ১৬৫ আসন পাবে। ম্যাক্রোর অ্যাসেম্বল এবং তার মিত্র ৭০ থেকে ১০০ আসন যেতে পারে। ফ্রান্সের ভোটার প্রায় ৪,৯০,০০,০০০। মেরিন লেপেন তার উত্তরাঞ্চলীয় নির্বাচন এলাকা হেনিন বিউমেন উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ বলেছেন, গণতন্ত্র কথা বলেছে এবং ফরাসিরা আরএন মিত্রদের শীর্ষে রেখেছে। জনগণ কার্যত ম্যাক্রো শিবিরকে নিশ্চিত করেছে। তিনি বলেন, জনগণ স্পষ্টতই ৭ বছরে অবমাননাকর এবং ক্ষয়কারী শাসনের পরে পৃষ্ঠা উল্টাতে পারে। ম্যাক্রো ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং উচ্চ ভোটার উপস্থিতির প্রশ্ন করেছেন। দ্বিতীয় দফা নির্বাচনে তিনি ভোটারদের প্রজাতন্ত্র ও গণতান্ত্রিক প্রার্থীদের ভোটদানের আহ্বান। জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম অনেক বেড়ে যাওয়ায় ফ্রান্সের জনগণের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানোর আশ্বাস দেওয়ার পরেও দেশটিতে অভিবাসন বিরোধী এবং কট্টরপন্থী আরএন দলের প্রতি সমর্থন বেড়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইমরান খানকে স্বৈরাচারীভাবে বন্দী আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বলছে জাতিসংঘ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বৈরাচারীভাবে কারাবন্দী করা হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ তারা। গত সোমবার প্রকাশিত এক মতামত ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আনআরবিট্রারি ডিটেনশন বলেছে, এই ঘটনার উপযুক্ত প্রতিকার হবে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং আন্তর্জাতিক আইন অনুসারে ক্ষতিপূরণের কার্যকর অধিকার প্রদান করা। জেনেভা ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, তারা উপসংহারে পৌঁছেছে ইমরান খানকে আটকের কোনো আইনি ছিল রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অগ্রহণযোগ্য বা অযোগ্য ঘোষণার উদ্দেশ্যেই করা হয়েছিল। সুতরাং শুরু থেকেই সেই প্রসিকিউশনের কোনো আইনি ভিত্তি ছিল না। জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপ মতামত গত ২৫ মার্চে হলেও তা কেবল গত সোমবার বা গতকাল প্রকাশিত হয়েছে। ৫ জন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত এই গ্রুপের মতামত বাধ্যতামূলক না হলেও এর সুনামগত গুরুত্ব রয়েছে। মতামতে বলা হয়েছে, ইমরান খানের আইনি সমস্যাগুলো তার এবং তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ তথা পিটিআইয়ের বিরুদ্ধে বৃহত্তর দমন অভিযানের অংশ। এতে আরো বলা হয়েছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে ইমরান খানের দলের সদস্যদের গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছিল এবং তাদের সমাবেশে বাধা দেওয়া ছিল। নির্বাচনে ব্যাপক জালিয়াত, কয়েক ডজন সংসদীয় আসন চুরি হয়েছিল বলে অভিযোগ আছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাকি সরকার। দেশটির নির্বাচন কমিশন অবশ্য গত ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করে আসছে।